নতুন নির্বাচন কমিশনের পথ চলা শুরু। বিশ্বাসযোগ্য ভোটের প্রতিশ্রুতি, প্রত্যাশা পূরণে কাজ করার আশা বিএনপির। সংস্কারের আগেই নিয়োগ হওয়ায় প্রত্যাখ্যান নাগরিক কমিটির। ব্যাটারি চালিত রিকশা চালকদের গণ অবস্থানে দিনভর যানজটে ভোগান্তি। 12 দফা আদায়ে কালো কর্মসূচি। ট্রাফিক ব্যবস্থাপনা অবসরপ্রাপ্তদের নিয়ে হবে কমিউনিটি পুলিশ ভর্তি। জনপদ সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। যাত্রা শুরু হলো নাসির উদ্দিন কমিশনের। শপথ নিয়েই দায়িত্বে যোগ দিয়েছেন নতুন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, জাতির প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন এই কমিশন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে চাইলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও। এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ নিয়েই নির্বাচন ভবনে নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন সহ 5 কমিশনার। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নিজেদের মধ্যে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব আর আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে আসেন সিইসির নেতৃত্বে 4 কমিশনার। সিইসি বলেন, ক্রান্তিকালে জাতির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা, আমি সেটার জন্যই এই কথাটা বলছি, নাহলে আর কোনো ক্রেডিট নেওয়ার জন্য না। অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে, আল্লাহর রহমতে ব্যর্থ হয়ে নেই। মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি, এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। এ সময় সাংবাদিকদের প্রশ্নে আসে ত্রয়োদশ নির্বাচন প্রসঙ্গ। নতুন সিইসির জবাব, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে হবে দিনক্ষণ ঘোষণা। ইলেকশন রিলেটেড এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন, নাহলে আমার পক্ষে তো এটা সম্ভব না। ভোটের মাঠে আওয়ামী লীগের অবস্থান কি হবে সেই প্রশ্নও ছিল গণমাধ্যম কর্মীদের। সিইসির বার্তা, চলমান বিতর্কের অবসান হলেই সিদ্ধান্ত। আওয়ামী লীগের এবং তার যে আরো জোটের মধ্যে আর 10-12টা আছে, তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরো দেরি আছে। তো আমি এর আগে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কাছে শপথ নেন সিইসি সহ নবনিযুক্ত 5 কমিশনার। এ সময় কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি। শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি জানান, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নবগঠিত কমিশন। এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা দরকার। রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন, তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন, আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। নাসির উদ্দিন কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন এই কমিশনের উপর এখন পর্যন্ত আস্থা রাখছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন ইসি। বিকেলে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন বক্তব্য দিয়েছেন আমির খসরু। তিনি বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছেন দেশি বিদেশি স্টেক হোল্ডাররা। এদিনের বৈঠকে চিকিৎসা, পর্যটন, ব্যবসা বাণিজ্য খাতে অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক কাজ করতে চায় বলেও জানিয়েছেন বিএনপির এই নেতা। স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষা করছে ডেমোক্রেটিক অর্ডারে বাংলাদেশ কবে যাবে। আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য তার কি বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে। এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব।
এদিকে সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই আওয়ামী লীগের আইনে ইসি গঠন করে ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ তুলে নতুন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানের আদর্শের বাইরে কিছু করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কমিটির নেতারা। 2022 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে আইনের অধীনে ব্যালট বাক্স ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, সেই একই আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এই পচাগলা যে ইলেকশন কমিশন রয়েছে এবং তার যে কায়দা কানুন রয়েছে, সেই জায়গা থেকে এটাকে যদি সঠিকভাবে পুনর্বিন্যাস না করে আগামী কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনে এই শহীদদের সাথে বেইমানি হবে। অতীতের কমিশনগুলো কলঙ্কজনক নির্বাচন আয়োজন করে তারা শপথভঙ্গ ও সংবিধান বিরোধী কাজ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বদিউল আলম বলেছেন, বৈঠকে সাবেক ইসির বিচারের কথাও উঠে এসেছে। এছাড়াও বৈঠকে এসেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসির স্বাধীনতা নিশ্চিত করা, না ভোট চালু করার প্রয়োজনীয়তা। এ সময় অংশীজনরা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। নারীর জন্য সরাসরি আসন রাখা ও নির্বাচন কমিশনের আইন পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়েও এ সময় আলোচনা করেন বক্তারা। অন্যদিকে স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দেয়া হয়। ইলেকশন কমিশনের যে স্বাধীন সত্তা সেটা সম্পর্কে আমি বলেছি এবং নির্বাচনে আইসিটি ব্যবহার এই বিষয়ে কথা বলেছি। 2 কক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে ও দায়বদ্ধতার জায়গাটা বেশি, পরিসরটা আরো বড় হবে। আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায়, যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে। অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, রুট পারমিট সহ 12 দফা দাবিতে আজও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। জাতীয় প্রেস ক্লাব এলাকা ছাড়াও মোহাম্মদপুর, যাত্রাবাড়িতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটো চালকরা। কালকের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে এ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা তাদের। এদিকে গণ অবস্থানের কারণে রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। দ্রুত এর যৌক্তিক সমাধান চেয়েছে নগরবাসীও। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা পুরোটাই ব্যাটারি চালিত রিক্সা চালক ও শ্রমিকদের দখলে, বন্ধ যান চলাচল। রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিতে রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটো চালক ও শ্রমিকরা। লোকারণ্য হয়ে ওঠে প্রেস ক্লাব এলাকা। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যয় এখানে তৈরি হয়েছে, সেই ব্যবস্থা আমরা কায়েম করব। ছাত্র জনতার অভ্যুত্থানে 24 জন রিক্সা চালক নিহত হয়েছেন জানিয়ে বক্তারা বলেন, দিতে হবে আর্থিক ক্ষতিপূরণ। বৈষম্য চলবে না, কৃষকের সাথে বৈষম্য চলবে না, এই কারণে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আজ গণ অভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। এই মানুষের মর্যাদা আমাদের রিক্সা চালক ভাইদেরকে দিতে হবে। এদিন সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক অবরোধ করেন অটো চালকরা। মোড়ে মোড়ে গাছ ফেলে রাস্তা আটকে দেন তারা। তাদের অবস্থানের কারণে প্রেস ক্লাব, শাহবাগ, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। দ্রুত এর সমস্যার যৌক্তিক সমাধানের পরামর্শ যাত্রীদের। গন্ডগোল চলতে আছে, এই জন্য যাইতেছে হাইটে। সব বন্ধ, কেমনে যাব? ক্যাম্পাসে যেতে
আমার সমস্যা হচ্ছে, আবার মাঝে পরীক্ষা চলছে। রাস্তা গাড়ি চলতেই আছে না, খুবই ভয়াবহ অবস্থা। মানুষের এই ভোগান্তি কবে দূর হবে? অতি তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারকে আমরা আহ্বান করছি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অটোরিকশার বিষয়ে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয়। সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সেনা, পুলিশ ও আনসারদের নিয়ে গঠন করা হবে কমিউনিটি পুলিশ। শিক্ষার্থীদেরও এ বিষয়ে কাজে লাগানো হবে বলে উল্লেখ করেছেন উপদেষ্টা। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। রাজধানীর মিরপুরে অবৈধ গ্যাস লাইনে লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 7 জন। জাতীয় বন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুসহ একই পরিবারের 5 সদস্য। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন তিতাসের কর্মকর্তা। এদিকে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে একটি কারখানা বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। মিরপুর 11 নম্বর এলাকার টিনশেডের এই ভাড়া বাসায় স্ত্রী ও 3 সন্তান সহ ঘুমিয়েছিলেন রং মিস্ত্রি আব্দুল খলিল। ভোর 4টার দিকে মশার কয়েল জ্বালাতেই হঠাৎ ঘটে বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে। খলিল সহ ঝলসে যায় স্ত্রী রুমা, 13 বছরের ছেলে হাফেজ আবদুল্লাহ, 10 বছরের মোহাম্মদ ও 4 বছরের শিশু সন্তান ইসমাইলের শরীরও। দগ্ধ হন পাশের রুমের শাহজাহান স্বপ্না দম্পতিও। স্থানীয়দের অভিযোগ, বাসার পাশ দিয়ে অবৈধভাবে দেয়া গ্যাস লাইনে লিকেজ ছিল আগে থেকেই। যত্রতত্রভাবে দেয়া এসব অবৈধ গ্যাস লাইনের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। ওয়ালের লাইনটা যদি মনে করেন বাস্ট হইতো, যে পাশে যে আরো রুমটি ছিল তারা কেউই বাঁচত না। শুক্রবার দিন 8টা বাজে একটা ঘটনা ঘটছে এই জায়গায়। তিতাসের উপরে আমরা খুবই ক্ষিপ্ত। আমরা বৈধভাবে সংযোগ পাচ্ছি না। আমরা তো আর বুঝি না, জানি না যে অবৈধ কোনটা আর বৈধ কোনটা। বাড়িওয়ালা এগুলা করছে, এটা কেন আমরা জানি কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসে তিতাস গ্যাসের একজন কর্মকর্তা। এ সময় স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন তিনি। অবৈধ দেখার বিষয়টা আমার না, দেখবো অন্য ডিপার্টমেন্ট। আমার কাছে হচ্ছে শুধুমাত্র জরুরি ভিত্তিতে যদি কোনো গ্রাহকের সংযোগ দেওয়া লাগে আমাদের নিজ ঠিকাদারের মাধ্যমে আমি সুপারভাইজ করে কাজটা করে দিই। জনপদের সময়ে আরও থাকছে। পদ্মা সেতু হয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন ছুটল খুলনায়। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে চালুর আশা। রাজধানী থেকে দূরত্ব কমবে 219 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নতুন পথে নড়াইল যশোর দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন ছুটল খুলনায়। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে এই ট্রেন চালুর কথা ভাবছে কর্তৃপক্ষ। আর এতে রাজধানী থেকে খুলনার দূরত্ব হবে মাত্র 199 কিলোমিটার, সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। এবার পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো নতুন পথে ট্রেন ছুটল খুলনায়। আগে যেখানে দক্ষিণের এই জনপদে যেতে ঘুরতে হতো 218 কিলোমিটার, সেখানে এখন পাড়ি দিতে হবে মাত্র 199 কিলোমিটার, সময় বাঁচবে প্রায় 7 ঘন্টা। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে ট্রেন চালু করতে চূড়ান্ত এই ট্রায়াল। এতে দক্ষিণাঞ্চলে শুধু যাতায়াতই সহজ হবে না, গতি ফিরবে অর্থনীতিতেও। ট্রেন লাইন হওয়ার জন্য আমরা যেখানে 8-10 ঘন্টার পথ মাত্র 2 ঘন্টায় এসে পৌঁছলাম এই ভাঙ্গা জাংশনে। এই আনন্দ আসলে কিভাবে বোঝাবো আমি বলতে পারতেছি না। আজকে আমরা ট্রায়াল রান করে আসার পরে আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। আর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এটি চালু হবে। সংশ্লিষ্টরা জানান, নেপাল ও ভুটানের সাথে রেল সংযোগ রেখে পায়রা সমুদ্র এবং মোংলা বন্দরকে এই রেলপথে যুক্ত করা গেলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। প্রকল্প পরিচালক জানান, কাজের মোট অগ্রগতি 98.5%। আমাদের এই 6 বছরের যে আমাদের কর্মকাণ্ডের আজকে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। দিনাজপুর আইসিটি এবং নিমতল একটা আইসিটি, এই দুটো পরিকল্পনা আছে যাতে মালামাল পরিবহন হলেও সেটি চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া যায়। 39,246 কোটি 80 লাখ টাকার এই প্রকল্পের প্রায় 221 কোটি টাকা সাশ্রয়ের আশা করছেন সংশ্লিষ্টরা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন নির্বাচন কমিশনের পথ চলা শুরু। বিশ্বাসযোগ্য ভোটের প্রতিশ্রুতি, প্রত্যাশা পূরণে কাজ করার আশা বিএনপির। সংস্কারের আগে নিয়োগ হওয়ায় প্রত্যাখ্যান নাগরিক কমিটি। ব্যাটারি চালিত রিকশা চালকদের গণ অবস্থানে দিনভর যানজটে ভোগান্তি। 12 দফা আদায়ে কালো কর্মসূচি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে অন্তর্বর্তী সরকার। এই ছিল এখনকার মতো জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।